ইউনূস সরকারকে উৎখাত করতে সব ধরনের প্রচেষ্টায় চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কখনো ইউনূসকে বলা হয়েছে মৌলবাদী, কখনো বা তোলা হয়েছে হিন্দু নিপীড়নের কাল্পনিক অভিযোগ। গুজব ছড়াতে উন্মাদ ময়ূখ রঞ্জন থেকে শুরু করে রয়টার্স কেউই বাদ যায়নি ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে। নরেন্দ্র মোদী ভেবেছিল ভিসা বন্ধ করে দিলে মনে হয় ডক্টর ইউনূস তার পা ধরতে আসবে, কিন্তু ইউনূস প্রমাণ করেছেন কেন তিনি নোবেল বিজয়ী। আর নরেন্দ্র মোদী যে চাপ বিক্রেতা, সেই চাপ বিক্রেতায় থেকে গেছেন। ইউনূসের কূটনৈতিক চালে ধরাশায়ী হয়েছেন মোদী। উল্টো এখন চরম বিপাকে পড়েছেন মোদী। ইউনূসের কাছে নত স্বীকার না করলে ভয়ঙ্কর সব বিপদ অপেক্ষা করছে তার দেশের জন্য। এই মুহূর্তে ইউনূসকে আব্বা না ডাকলে ভারতের কি কি সমস্যা হবে সে বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ভারতের সমস্যাগুলো আসলে কি। নাম্বার 1, অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়ার শঙ্কা ভারতের। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে সম্পর্ক ভালো হবার পথ নেই। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন সেটা বন্ধ না হলে প্রতিবন্ধকতা বাড়বে, আর প্রতিবন্ধকতা বাড়লে ক্ষতিটা ভারতেরই বেশি। বিশ্লেষকদের অভিমত, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে ভারতেরই বেশি স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2023-24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $18 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ শুধু $4 বিলিয়ন বাণিজ্য করেছে এবং বাকি $14 বিলিয়ন বাণিজ্য হয়েছে ভারত থেকে। মানে ভারতই অর্থনৈতিক দিয়ে বাংলাদেশের ওপর বেশি নির্ভরশীল। ভারত যেহেতু বাংলাদেশকে চাপে রাখতে চাইছে, ইউনূস ভারতকে পাশ কাটিয়ে অন্য দেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করছে। পাকিস্তান থেকে মালামাল আসছে, অন্য বিকল্প দেশ থেকেই পণ্য আমদানি করছে বাংলাদেশ। এই অবস্থা চলতে থাকলে ভারতের $14 বিলিয়ন বাণিজ্য কমে $4 বিলিয়নে চলে আসতে পারে, যেটি ভারতে অর্থনীতির উপর বিশাল বড় ধাক্কা। তাই এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বাংলাদেশের কাছে নত স্বীকার করা ছাড়া উপায় নেই। নাম্বার 2, বেকার হতে পারেন বিরাট সংখ্যক ভারতীয়। 26 লাখ ভারতীয়কে বাংলাদেশে চাকরি দিয়েছে হাসিনা, অথচ এদেশে কোটি কোটি যুবক চাকরি পাচ্ছে না। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক 26 লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এমন দাবি করে আসছে বহুদিন ধরে। অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। বিশেষত হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ভারতীয়দের চাকুরির বিষয়টি, যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার 26,40,000, সেখানে 26 লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকুরি করেন। তাদের বেতন হয় ডলারে। প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় $5 বিলিয়ন অর্থাৎ $500 কোটি মার্কিন রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। বিদ্যুৎ খাতসহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ রয়েছে। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে তাহলে এসব ভারতীয়দের যে কোনো সময় পাছায় লাথি দিয়ে এদেশ থেকে বের করে দিবেন ইউনূস। ফলে আরও $5 বিলিয়ন বার্ষিক আয় হারাবে ভারত। নাম্বার 3, হুমকির মুখে চিকেন নেক এবং 7 সিস্টার্স। এছাড়া ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকা। এই এলাকায় চীনের নজর অনেকদিন ধরেই। বাংলাদেশকে হাতে নিয়ে যে কোনো সময় এই এলাকা দখল নিতে পারে চীন, আর এর জন্যই ইউনূসের সাথে পাঙ্গা নিয়ে শান্তি নেই মোদীর। অন্যদিকে বাংলাদেশের মধ্য দিয়ে 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর সঙ্গে একটা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রাখাও ভারত জরুরি মনে করে। ইতোমধ্যে ডক্টর ইউনূস 2 দফায় 7 সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়েছেন। স্বভাবতই ঘুম হারাম হয়ে যাচ্ছে ভারতের। সব মিলে কূটনৈতিক তৎপরতার নেপথ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্য, যা ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূখণ্ডটি উত্তর পূর্বের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এবং এর উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত। সম্প্রতি ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের 7টি রাজ্যের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন। আর এর পরপরই চিকেন নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। মানে ইউনূসের সাথে পাল্লা ধরলেই হাতছাড়া হয়ে যেতে পারে চিকেন নেক আর 7 সিস্টার্স। নাম্বার 4, ধসে পড়বে ভারতের পর্যটন শিল্প। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক না করে তাহলে আরও ধসে পড়বে ভারতের পর্যটন শিল্প।
যা ইতোমধ্যে প্রায় ধসে পড়েছে। বাংলাদেশিরা ভারতে যাওয়া বন্ধ করার কারণে ভারতের বৃহত্তম পর্যটন খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশি নাগরিকরা ভারতকে পর্যটন, চিকিৎসা সেবা ও শপিংয়ের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচনা করে, কিন্তু বর্তমানে ভারতের পর্যটন খাতে বাংলাদেশের অংশগ্রহণ কমে গেছে। একটি ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে 2023 সালের জানুয়ারি থেকে 2024 ফেব্রুয়ারি পর্যন্ত ভারত ভ্রমণকারী মোট 20.8% পর্যটক বাংলাদেশি ছিলেন, যা গত বছরের একই সময়ের 22.3% তুলনায় কিছুটা কম। ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা আরও কমে 15.6% নেমে আসে, যা ভারতের পর্যটন খাতের জন্য একটি বড় অশনি সংকেত। এটি শুধু বার্ষিক হিসেবেই নয়, মাসিক পর্যটক আগমনের হিসেবেও এক বিশাল পতন দেখা গেছে। 2023 সালের জুলাই মাসে বাংলাদেশি পর্যটকদের আগমনে 20.3% পতন হয়, যেখানে গত বছর ওই মাসে 1.57 লাখ বাংলাদেশি ভারতে এসেছিলেন। আগস্ট মাসে এই পতন আরও বৃদ্ধি পায়, যেখানে 38.1% কমে গিয়ে মাত্র 99,000 বাংলাদেশি ভারতে পৌঁছায়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি পর্যটকদের মোট আগমন কমে 9.1% দাঁড়ায়, যা মোট 12.86 লাখ। ভারতের পর্যটন খাত করোনা মহামারী পরবর্তী পুনরুদ্ধার শুরু করলেও 2019 সালের আগের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছে। 2019 সালে ভারতে 1.09 কোটি বিদেশি পর্যটক এসেছিলেন, কিন্তু করোনা মহামারী ও লকডাউনের কারণে 2020 সালে বিদেশি পর্যটক আগমন কমে দাঁড়ায় 27.45 লাখে। পরবর্তী বছর 2021 সালে বিদেশি পর্যটক সংখ্যা আরও কমে 15.27 লাখে নেমে যায়। 2023 সালে 92.36 লাখ বিদেশি পর্যটক ভারতে আসলেও তা অতীতের স্তরের তুলনায় এখনও অনেক কম। আর ধারণা করা হচ্ছে 2025 সালে পুরোপুরি ধসে যাবে ভারতের পর্যটন খাত। নাম্বার 5, ধসে পড়বে কলকাতার অর্থনীতি। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতা নিউ মার্কেটের মতো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল পল্লীতে। আগে পর্যটক ভিসা নিয়েও এখানকার ডাক্তারের শরণাপন্ন হতেন বাংলাদেশিরা, তবে বর্তমানে ভিসা পাচ্ছেন না বাংলাদেশি রোগীরা। কলকাতার অন্তত 30 বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের ওপর নির্ভরশীল। আছে হাসপাতাল নির্ভর স্থানীয় ব্যবসা বাণিজ্য, কমতি নেই আবাসিক হোটেলেরও। পাশাপাশি বাংলাদেশিদের ওপর নির্ভর করে গড়ে উঠেছে নিউ মার্কেট, যা বাংলাদেশি পর্যটকের অভাবে এখন বন্ধ প্রায়। সব মিলে প্রায় 1 কোটির বেশি কলকাতার মানুষ পরোক্ষভাবে নির্ভর করছে বাংলাদেশের ওপর। তবে চলমান ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বেশ ধাক্কা লেগেছে এখানকার অর্থনীতিতে। পর্যটক ভিসায় প্রচুর সংখ্যক বাংলাদেশি রোগী আসতেন এই হাসপাতালগুলোতে, কিন্তু তারা এখন যাচ্ছেন চীন আর থাইল্যান্ডে। আর নিউ মার্কেটের পরিবর্তে বাংলাদেশিরা শপিং করছেন দেশেই, আর এতে কমেছে রোগী আর নিউ মার্কেটের কাস্টমারের সংখ্যা। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও নাম না করা হাসপাতালগুলোর শীর্ষ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আগস্ট সেপ্টেম্বর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগের মতো ব্যবসা নেই। বাংলাদেশি রোগী কমে যাওয়ায় সার্বিকভাবে আয় কমেছে 80 থেকে 90%। অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে নিকটতম ও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটানো উচিত। বিশেষ করে পানি চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব ভিসা জটিলতাও কাটাতে চায় বাংলাদেশ। বাণিজ্য বৈষম্য কমিয়ে আনাও জরুরি। ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আক্রোশে পালিয়ে যান ভারতে। ফলে এখন তার ভারতে অবস্থান যদি ভারত ও বাংলাদেশের মধ্যে সংকটে রূপ নেয়, সেটা কারোর জন্যই খুব সুখকর হবে না। তবে অনেকে মনে করেন, স্বার্থটা যেহেতু ভারতেরই বেশি, তাই কোনো দরকার নেই তাদের সাথে আপোষ করার। সুপ্রিয় দর্শক, আপনি কি চান বাংলাদেশ যেভাবে ভারতকে বয়কট করে চলছে সেভাবেই চলুক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।